কমিউনিস্ট পার্টি, 40 সাল থেকে বিজয় দত্ত কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত, কিন্তু এটা হচ্ছে কুমিল্লার। তাতে ত্রিপুরার কয়েকজন সদস্য ছিলেন, তার মধ্যে বীরেন দত্ত অন্যতম। শুধু ট্রাইবালদের মধ্যে শিক্ষা প্রসার করার জন্য এই জনশিক্ষা সমিতির পত্তন করেছিলেন, ঘটনাটা না। ট্রাইবাল, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে গোটা ত্রিপুরা। কারণ অনুপজাতি অংশের মধ্যে শিক্ষার রাজন্য শাসনে খুব প্রসার ঘটেছিল, ঘটনাটা না, সীমাবদ্ধ। এই যে উদার যে দৃষ্টিভঙ্গি, উন্নত যে চেতনা, এই শুরুর দিন থেকে, প্রথম যাত্রা থেকেই তাদের এই আবেদনের মধ্যে এটা পরিষ্কার ছিল। রাজন্য শাসন বুঝতে পেরেছিল, মহারাজ বুঝতে পেরেছিলেন নিরক্ষরতা দূরীকরণ, তাহলে নিরক্ষরতার জন্য দায়ীকে। এটা যখন বলতে যাবে, স্বাভাবিক কারণে রাজন্য শাসন সম্পর্কে বলতে হবে। তারাই দাবি করছেন 1300 বছর, যদিও 1300 বছরের ইতিহাস কেউ বের করতে পারেননি, আমাদেরও জানা নাই। 400-500 বছরের ইতিহাস মোটামুটি জানা যায়। রাজারা ওই সময় সময় কমিটি তৈরি করে ইতিহাস লিখেছেন। ইতিহাস মানে রাজার কোন কৃত্য, তারাই 1300 বছর যদি আমরা বাদও দিই, 500 বছর তো তারা ছিলেন। সর্বশেষ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, তাকে তো বিচ্ছিন্ন করে দায়ী করলে চলবে না। তাহলে নিরক্ষরতার জন্য দায়ীকে, কাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে লড়াইটাকে শক্তিশালী করার জন্য জনশিক্ষা সমিতি তৈরি হলো। তাদের বিরুদ্ধে যাবে। দারিদ্রতা, তোমরাই শাসক। রাজার কথায় সূর্য হেলে, চাঁদ হেলে, পূবটা পশ্চিম হয়, পশ্চিমটা পূব হয়, উত্তর দক্ষিণ হয়, দক্ষিণ উত্তর হয়। তবে দারিদ্রতা কেন? এবং যাদের জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, ট্যাক্সও তো তাদের দিতে হয়। বছরে একবার রাজবাড়িতে এনে একদিনের জন্য ভালো খবর দিলে কি প্রজারঞ্জন হলো? এগুলো ইতিহাস পত্রিকে দেখেছি আমরা। কাজে রাজা বুঝতে পেরেছিলেন এই যে দুটো স্লোগান, এ তো মুখ্যম স্লোগান, এ তো মহা অস্ত্র, এ তো আমার বিরুদ্ধে যাবে। কাজে এদেরকে কোনো মতেই তো এগুতে দেওয়া যায় না। এই কারণেই এই ত্রিপুর সংঘ তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন, এবং যারা আমাত্র অনুগত তাদেরকে জোর করে জনশিক্ষা সমিতি আলাদা করে তাদের ডাকেনি। তারা উদ্যোগী হয়ে এই যে সম্মেলন ত্রিপুর সংঘ তৈরি করবার জন্য মহারাজার তরফ থেকে নেওয়া হয়েছিল, তাতে তারাও যুক্ত হলেন। তারা যখন বুঝতে পারলেন, যারা জমা হয়েছিলেন তাদের কাছে গিয়ে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করেছেন। মহারাজ যদি কোনো সংগঠন তৈরি করে আনতে, তার বিরুদ্ধে না। যদি সত্যি সত্যি শিক্ষার প্রসার ঘটাতে চান, দারিদ্রতা দূর করতে চান, আমাদের আপত্তি কি? আমাদেরও নিক না, আমরাও থাকবো, আমাদের সংগঠন আছে, থাকবে। এখানে যদি নতুন একটা সংগঠনে আপত্তির কি আছে? এটাই বক্তব্য। কিন্তু এটাও সহ্য করতে রাজি না। বুঝতে পেরেছিলেন এটার পেছনে কোন একটা ষড়যন্ত্র লুকায়িত আছে। তুলে নিয়ে আসেন 3 জনকে। এই রাজবাড়িতেই হেমন্ত দেববর্মার উপর দৈহিক অত্যাচার সংঘটিত হয়েছে। মধ্যরাত্রিতেই এই সম্মেলনে যারা সমবেত হয়েছিল তাদের কাছে বার্তা পৌঁছে যায়, প্রচন্ড ভাবে ক্ষোভ সেখানে ছড়িয়ে পড়ে, এবং রাজার কাছে সেখান থেকে স্বাক্ষরিত পত্র যায়, অবিলম্বে যদি তাদের মুক্তি দেওয়া না হয়, তুমি আমাদের কালকে জন্য যে বড় খাবারের ব্যবস্থা করেছো, এই খাবার যেমন আমরা বর্জন করছি, যে মিছিলের আয়োজন করেছো সেই মিছিল আমরা যাব না। আমি এটা বললাম, আমাদের নতুন প্রজন্ম অনেকে সেটা জানে না। তাহলে 1 বছরের মাথায় আক্রমণটা আসলো, ত্রিপুর সংঘ তৈরি হলো। তাদের অর্জিত যে আয় উপার্জন, তার থেকে কিছু দিয়ে এই স্কুলগুলি একটার পর একটা তারা তৈরি করেছেন। ইতিহাস এগুলো আপনারা জানেন, আমি সেখানে যাচ্ছি না। এই ঘরে দাঁড়িয়ে বহুবার এই জিনিসগুলো আলোচনা হয়েছে। এরকম পরিস্থিতিতে আবার ওই বীরেন দত্ত এবং সঙ্গে অঘোর দেববর্মা, তিনি যখন কমিউনিস্ট পার্টির মেম্বার, হেমন্ত দেববর্মা, যিনি এই জনশিক্ষা আন্দোলন গড়ে তোলার প্রশ্নে আলোচনার সূত্রপাত করেছিলেন, অফিস থেকে ফেরার পথে উমাকান্ত স্কুলের দরজায় দাঁড়িয়ে
বোর্ডিং এর মাস্টারমশাইদের সঙ্গে কথা বলে একটা পরিমণ্ডল তৈরি করেছিলেন সেই হেমন্ত দেববর্মা। যশোর দেবের সঙ্গে যোগাযোগ করে তিনি তখন আন্ডারগ্রাউন্ডে জনশিক্ষা সমিতির নেতা কাজ চালিয়ে যাচ্ছেন, তখন তাদের সাথে সদর উত্তরে গোপন আস্তানায় আলোচনা করে তার একটা জায়গায় আসলেন, এইভাবে তো চলবে না, এই নাম নিয়ে কাজ করতে গিয়ে যেহেতু অসুবিধা হচ্ছে, হয়তো নতুন কৌশল ঠিক করতে হবে। এবং শুধু শিক্ষা আর দারিদ্রতার কথা বললে হবে না, সমাজ পরিবর্তনের চিন্তা ভাবনা, উন্নত চেতনা, উন্নত কর্মসূচি, সেটা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। ঐক্যবদ্ধ হলেন, ইসলাম তৈরির সিদ্ধান্ত হলো, বীরেন দত্তকে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব বীরেন দত্তকে দিলে এই চারজনই মিলে হোয়াইটে বসে দীর্ঘ প্রায় এক পক্ষকাল আলোচনা করে লিখলেন, পরামর্শ করলেন, এদিক সেদিক কাটাছেড়া করলেন। চূড়ান্ত হলো বীরেন দত্তকে দায়িত্ব দেওয়া হলো, যেহেতু আপনার কমিউনিস্ট পার্টি কুমিল্লায় আছে, এখানে তো এটা ছাপা যাবে না, আপনি এটা ছাপিয়ে আনুন। তিনি দায়িত্ব নিয়ে গেলেন, বুঝিয়ে আসলেন এবং দায়িত্ব দিয়ে আসলেন এই ইতিহাস কি করে পৌঁছে দেবেন। এটা দিয়ে তিনি ফিরে এসে এই যে পঞ্চবটি এলাকা, সেখানে কোন একটা জায়গায় তিনি আত্মগোপনে, পুলিশ জানলো, তাকে ধরলো, তিনি আর এসে দশরথদের সাথে কথা বলতে পারলেন না। তারা অসহায় বোধ করলেন প্রাথমিক পর্যায়ে, কিন্তু মাথা নোয়ালেন না। অল্প সময়ের মধ্যে এই যে তিনজন চারজন তারা ছিলেন, তারা মিলে এই গণমুক্তি পরিষদকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেন। এখন এই যে গণমুক্তি পরিষদ যে স্বাধীন হলো এবং কংগ্রেসের পরোক্ষ নেতৃত্ব এবং নিয়ন্ত্রণে রাজন্য শাসন না থাকলেও রিজেন্সি কাউন্সিল, তারপর মহারানীর রিজেন্ট হওয়া এবং তারপর সেখানে দেওয়ানি শাসন, এই পরিস্থিতিতে একের পর এক নানা ধরনের প্রশ্নগুলি আসলো। আস্তে আস্তে একটা সময় গিয়ে দেখা গেল, হ্যাঁ, এটা 4-5টা বিষয়ের উপর ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করা দরকার। এই 4টা বিষয় কি? রাজা আমলেই উপজাতি জনগণের স্বার্থের কথা ভাবনায় রেখে এটা রিজার্ভ এলাকা চিহ্নিত করার কথা বলা হয়েছিল। এটা আলাদা করে কিন্তু গণমুক্তি পরিষদ দেখেনি, দুটোকে একসাথে নিয়ে পাশাপাশি রেখেই এই লড়াইটা কিন্তু চালাবার চেষ্টা করেছে। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারপরে ঘটনা আপনারা শুনছিলেন, ওখান থেকে যেতে যেতে সন্ত্রাসবাদীদের পথ অতিক্রম করে আজকের যে পরিস্থিতি যে ত্রিপুরা এসে দাঁড়ালো, এখন আমরা কি দেখছি? তীব্রমতার কথা আপনারা শুনছিলেন। আমরা আবার তীব্রমতা নিয়ে বেশি কথাবার্তা বললে আমাদেরকে উপজাতি বিদ্বেষী, বাঙালির স্বার্থবাহী বলে চিহ্নিত করে উপজাতি জনগণের, বিশেষ করে যারা নবীন প্রজন্ম, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা কমিউনিস্ট, আমাদের কোনো জাত ধর্ম আলাদা করে কিছু নেই, আমাদের সংবিধানে মানুষ মানুষ। কাজে এই দৃষ্টিভঙ্গি যে বিষয়গুলো আমরা দেখি না, তবেও আমরা খুব চিন্তা ভাবনা করে এদের সম্পর্কে কথাবার্তা বলার চেষ্টা করি। আপনারা শুনছিলেন আমাদের অন্য নেতারা বলেছেন বিস্তৃত হবে। এদের স্লোগানটা কি? টিউডিএসের যে স্লোগান, তার থেকে বিদেশি বিতরণ, স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাকে ভাগ করে আলাদা রাজ্য, এডিসি নির্বাচন, বিধানসভা নির্বাচন, যে সংগঠনটি ম্যাপ তৈরি করে ঘুরছিল, সেখান থেকে এসে এখন যেটা তারা স্লোগান নিয়ে উপস্থিত করলেন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। বিষয়টা কি? তারাই ব্যাখ্যা করতে পারছেন না, তারাই নিজেরা অস্পষ্ট। আর ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বললে পর তারাই মুসকে আছেন, প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং এটা করার মধ্য দিয়ে এখানে কি করার চেষ্টা করলেন শুনেছেন আপনারা, আপনারা সবাই জানেন। তাহলে এই যে পরিস্থিতি, বরাবর মতাদর্শের ক্ষেত্রটাকে শক্তিশালী না দিয়ে তাকে দুর্বল করার জন্য, শোষকদের স্বার্থে যারা শাসন ক্ষমতায় আছে তাদের সাহায্য করার জন্য প্রতিক্রিয়ার শিবির থেকে এই প্রয়াসটা অব্যাহত আছে। এটা আজকে চলছে এবং এটা বন্ধ হবে চট করে মনে করলে ভুল করা হবে। আজকে যে স্লোগান নিয়ে উপস্থিত হয়েছে তার বিরুদ্ধে আমাদের যে অবস্থান, সেই জায়গায় দাঁড়িয়ে তার চেয়ারটাকে উন্মুক্ত করতে হবে
আমরা বারবারই বলছি আমাদের নবীন প্রজন্মের ছেলেরা মেয়েরা তারা একটু বিভ্রান্ত, তাদের কাছে বেশি বেশি করে আমাদের যেতে হবে, বোঝাতে হবে। তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হওয়ার তো কোনো সুযোগ নেই। আমাদের যে দুর্বলতা, সেই দুর্বলতা মুক্ত হওয়ার জন্য আমাদের কি নতুন উদ্যমে ইতিহাসের প্রেক্ষাপট টেনে আজকের পরিস্থিতির বিশ্লেষণ করে আজকের যে চাহিদা, এই চাহিদা পূরণের জন্য সামনের দিনে আমাদের দায়িত্বকে নির্ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে। আজকের দায়িত্বটা কি? আলাদা করে শুধু ত্রিপুরার কথা বলছি না, সারা ভারতবর্ষে এখন স্লোগান উঠেছে কি, 28টা রাজনৈতিক দল তারা কি বলছেন, বিজেপি সরকারে থাকবে আর আমাদের দেশের জনজীবনে অর্থনৈতিক যে সমস্যাগুলো সংকটের চেহারা নিয়েছে, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি ঘটছে, ক্রয় ক্ষমতা হারাচ্ছে, চাহিদা বাজারে কমছে, স্বাভাবিক কারণে কলে কারখানায় উৎপাদন বন্ধ করতে হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, সেখানে কর্মরতরা কাজ হারাচ্ছে, কর্মরতরা কাজ হারাচ্ছে, নতুনরা কোথায় কাজ পাবে? বিশাল বেকার সমস্যা। কাজেই এটা চলে আসছিল, কিন্তু বিজেপির এই 17 বছরের শাসনে এটা গভীর থেকে গভীরতর হচ্ছে। এরা থাকবে আর এই সমস্যা থেকে ভারতবর্ষ মুক্ত হবে, এই ধারণা করলে ভুল হবে। এটার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটাকে দাবিয়ে রাখবার জন্য, বিপদগামী করার জন্য তারা ধর্ম সম্প্রদায়ের কথা বলে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে, একদিকে মুসলিমদের বিরুদ্ধে, আরেকদিকে খ্রিস্টানদের বিরুদ্ধে। স্লোগানটা নতুন করে এনেছে, কিন্তু আক্রমণ তো খ্রিস্টানদের বিরুদ্ধে অনেক আগে থেকেই তারা করছে। তারা নিজেরাই ঘোষণা করেছে তাদের 3টা প্রধান শত্রু, একটা কমিউনিস্ট, একটা মুসলমান, আর একটা হচ্ছে খ্রিস্টান। গোপন না, এই জায়গাটাকে ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, কোথাও কোথাও বর্ণের কথা বলে, গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের যোগ্য সেটা যাতে দাঁড়া বাঁধতে না পারে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে মানুষ যখন রুখে দাঁড়াচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, লড়াই যখন থামাতে পারছে না, তখন লড়াই করার যে গণতান্ত্রিক অধিকার সংবিধান স্বীকৃত, সে অধিকারগুলোর উপর আক্রমণ করছে। নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমাদের সংবিধানের যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ধর্মনিরপেক্ষতা, ধর্ম যার স্বাধীনতা আছে, সে কোন ধর্ম করবে করবে না। বাবা সাহেব আম্বেদকর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে হিন্দুতে ছিলেন, তিনি যে ধর্ম পরিত্যাগ করে তার সঙ্গে দলবদ্ধ মানুষ নিয়ে বুদ্ধ ধর্ম তিনি আশ্রয় দিয়েছিলেন। ব্রিটিশ কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। একটা সময়ে আমাদের সংবিধানের যে ভাবনা চিন্তা, তার চেতনার যে বহিঃপ্রকাশ, এটাকে সংহত রূপ দেওয়ার জন্য সংবিধানের মুখবন্ধ, এটার মধ্যে এই প্রসঙ্গটাও কিন্তু যুক্ত হয়েছিল। এটার উপর আক্রমণ আসছে, সংবিধানের উপরই আক্রমণ আসছে। যে ভোটের মাধ্যমে সরকার তৈরি হয়, এই ভোটটা যারা করেন, নির্বাচন কমিশন, এই সংবিধান তাকে স্বাতন্ত্র দিয়েছে, এটাকে বগল ব্যবহার করছে। ইতিমধ্যে অনেক লেখালেখি বেরিয়েছে, বক্তৃতা আপনারা শুনেছেন, আমি বলে সময় নিচ্ছে না। এটাও এখন শাসক দল, এই মুহূর্তে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বগল ব্যবহার করেছেন। 3 জন মেম্বার প্রধানমন্ত্রী থাকবেন, তার পছন্দের একজন তার মন্ত্রিসভার সদস্য থাকবেন, আর বিরোধী দলের নেতা থাকবেন। তিনি তো 2, তারাই এটাও বগল ব্যবহার করলেন। ভোটটা নিয়েই হচ্ছে না, তারপরও যা কিছু এদিক সেদিক করার চেষ্টা করে এটাও যাতে করতে না পারে, এটাকেও বগল ব্যবহার করছে। শেষ বিচারের জন্য মানুষ যে বিচারশালায় যায়, তার যে স্বাতন্ত্র অস্তিত্ব, তাকে রক্ষা করবার জন্য আমাদের সংবিধান যে বিষয়গুলো উল্লেখ করে গেছে, এগুলো সরাসরিভাবে মুছে না দিয়ে ঘুরিয়ে বিচারকের আসনে কারা বসবেন, তাদের পছন্দের লোক না হলে পর ফাইল ফেলে রাখছে মাসের পর মাস, বছরের পর বছর, এটাকেও বদল দেওয়া করার চেষ্টা করছে। এই শ্রেণী বিভক্ত সমাজে
রাষ্ট্র যখন শোষকদের হাতে থাকে সেখানে বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে শিক্ষা সংস্কৃতি কোনোটাই নিরপেক্ষ হয় না। এবং আমরা দেখছি আমাদের যে বিচার ব্যবস্থা, পার্টিকুলারলি যদি বলি, মানে সুপ্রিম কোর্ট একের পর এক যে সিদ্ধান্ত তারা নিচ্ছে, মাঝে মাঝে একটা দুটা এদিক সেদিক এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যাতে গিয়ে শাসকদের শ্রেণী স্বার্থের বিরুদ্ধে এটা কোনো বড় ধরনের আঘাত না, এরকম জায়গায় নিয়ে একটু সুনাম করাবার চেষ্টা করছেন। কিন্তু মৌলিক প্রশ্নে তারা কি একটার উপর একটা সিদ্ধান্ত নিচ্ছে। আজকে যদি পড়েন পত্রিকা পাবেন, অন্য পত্রিকা হয়তো ছাপা হয়নি, দেশের কথা পড়বেন যে 370 যারা বাতিল করলো। 1-1.5 বছর আগেও যিনি সুপ্রিম কোর্টের অন্যতম বিচারক সাংবাদিকদের প্রশ্নের জবাব বলছেন এটা ভুল হয়েছে, এটা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে। এবং এরকম প্রাক্তন বিচারকরা, স্বনামধন্য বিচারকরা, তারা ওই সমস্ত কথাবার্তা বলতে শুরু করেছেন। সব পত্রিকা এগুলো ছাড়ার সংবিধানটাকেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের তো সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তাতে সংসদ বিধানসভা গুরুত্বপূর্ণ, শাসক দল থাকবে, বিরোধী দল থাকবে। এই ব্যবস্থায় বিরোধী দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, সংখ্যা যতই তার কম হোক, তাকে তো কথা বলতে দিতে হবে। কি হলো? এই যে শীতকালীন স্বল্প দৈর্ঘ্যের যে অধিবেশনটা হলো, 146 জন সাংসদ লোকসভা রাজ্যসভা তাদেরকে সাসপেন্ড করে দিয়ে, সংসদ থেকে বের করে দিয়ে একটার পর একটা অগণতান্ত্রিক কালো আইন তৈরি করে গণতন্ত্রের ত্রুটি টিপে ধরবার জন্য চেষ্টা করছে। কাজেই এর বিরুদ্ধে সামনের যে লড়াইটা, উচ্চতর পর্যায়ের রাজনৈতিক লড়াই, লোকসভা নির্বাচন 2024, আওয়াজ এসে এই 28টা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিচ্ছিন্ন করো, পরাস্ত করো, তাদেরকে সরকার আসতে দিও না। কাজে এটা করতে গেলে তো আমাদের যোগ্য এটাকে সুদৃঢ় করতে হবে। আর অনবরত এটাকে বিভক্ত করার, দুর্বল করার, বিপদগামী করার চেষ্টা অব্যাহত। সর্বভারতীয় এই যে আন্দোলন, এই আওয়াজকে সামনে রেখে তাকে সংহত করার জন্য যে প্রয়াস চলছে, আমরা তো ত্রিপুরা, আমাদের এখানে ভূমিকা নিতে হবে। আমরা যদি এই দায়িত্ব প্রতিপালন করতে চাই তাহলে আমাদের রাজ্যে বিশেষ করে উপজাতি অনুপজাতি অংশের মধ্যে একতাকে চোখের মনির মতো রক্ষা করে সুদৃঢ়, সংহত, সম্প্রসারিত করতে হবে। যে লড়াইটা গণমুক্তি পরিষদ তার জন্মের সময় থেকে করবার চেষ্টা করছেন। আর 40 মে মাস বাংলা হয়তো জ্যৈষ্ঠ মাস হবে, সেই সময় তার বোধ হয় এই 4-5 মিলে শুরু করেছিলেন, আজকে এখানে এসে দাঁড়িয়েছে। কাজে আজকের পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে এই যে ঐক্যের লড়াই এবং বিশেষ করে উপজাতি অনুপজাতি অংশের মধ্যেকার ঐক্য, এটাকে সুদৃঢ় করার প্রয়োজনীয়তা, গুরুত্বকে কোনো অংশে খাটো করে দেখবার সুযোগ নাই। কাজে আজকের দিনে আপনার 78 বছরের জনশিক্ষা সমিতির গোড়াপত্তনের যে সময় আমরা মনে রেখে পালন করছি, এবং গণমুক্তি পরিষদের যে 75 বছর, আজকের দিনে আমরা ইতিহাস তো রোমন্থন করতে হবে। ইতিহাসকে তো অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না। ইতিহাস অতীতকে বাদ দিয়ে বর্তমানের মাটিতে কি করে দাঁড়িয়ে আমরা কথা বলবো। আর ইতিহাস এবং বর্তমানের মধ্যে সাযুজ্য স্থাপন করে ভবিষ্যতের দায়িত্ব চিহ্নিত করে আমরা যদি কর্মসূচি নির্ধারণ করতে না পারি, এত কথার কথা হবে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের পরিস্থিতিতে এই ইতিহাসের পর্যালোচনার প্রেক্ষাপটে আমাদের যে উপসংহার টানতে হবে, সেটা কি? মানুষের কাছে আমাদের যেতে হবে, কথা বলতে হবে। একটা জিনিস বুঝবেন, যারা বিভ্রান্ত, যারা বিপদগামী, যারা আমাদের বিরুদ্ধে কথা বলছেন, তারা সবাই আমাদের সঙ্গে চলে আসবেন, এরকম নাও হতে পারে। একটা অংশকে জয় করে ফিরে আনা যাবে, আবার নতুন প্রজন্ম তো ডেভেলপ করছে, তাদের সঙ্গে তো আমাদের যোগাযোগটা নিবিড় করতে হবে, তাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছাতে হবে। কাজে সেদিক থেকে আমরা যদি এই দায়িত্ব পালন করার চেষ্টা না করি, তাহলে পরে কি করে এই অশুভ শক্তির হাত থেকে ভারতবর্ষ
এবং ভারতবর্ষকে যদি রক্ষা এবং মুক্ত করে না যায়, ত্রিপুরাকে কি করে আমরা মুক্ত করব? তারা নিজেরাই তো বলছে ডাবল ইঞ্জিন। কাজে সেই দিক থেকে আমাদের কিন্তু এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজ্যে কর্মসূচি চলবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, যে প্রচার আন্দোলন ইত্যাদি সংগঠিত হবে, তাতে এই কথাটাই সবচেয়ে বেশি বলতে হবে। একদিকে একদলীয় স্বৈরশাসন, বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করার যে প্রচেষ্টা, ফেসিস্ট সুলভ আক্রমণ, গণতান্ত্রিক অধিকার সংঘাত, ভোটের অধিকার সংঘাত, ভোটকে প্রহসনে পরিণত করা, সংবিধানের বিরুদ্ধে যে আক্রমণ, এই সংসদের আক্রমণের মধ্য দিয়ে যেটা প্রমাণ হয়ে গেল, এটা রাবাস্টাম। এবং ভবিষ্যৎ দিনে এরা যদি ক্ষমতা আসতে পারে নূতন কায়দায়, সে 50-60 বছর আগের ফেসিস্ট জমানা তার মতোই এখন হবে, এটা মনে করলে ভুল হবে। নূতন জমানায়, নূতন কায়দায়, নূতন কৌশল অবলম্বন করে সেরকম একটা জায়গায় তারা ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না, এটা মনে করার কোনো সুযোগ নেই। কাজেই এই দিক থেকে সর্বভারতীয় আন্দোলনের সাথে ত্রিপুরাকে যুক্ত করার জন্য মানুষের কাছে আমাদের যেতে হবে। সঙ্গে সঙ্গে শুধু গণতন্ত্রের কথা বললে তো হবে না, সংবিধান রক্ষা করার কথা বললে তো হবে না, ভোটের অধিকার রক্ষা করার কথা বললে হবে না। এই অধিকারগুলো আমরা চাইছি বেঁচে করতে থাকবার জন্য। কাজ চাই, খাদ্য চাই, রোজগার চাই, সন্তান বিক্রি না, অনাহার মৃত্যু না, আত্মহত্যা না,